পেয়ে যাবে। ওকে, ক্লাসটা আমি রেকর্ডিংয়ে দিলাম, মাঝখানে কারো যেন সাউন্ড না আসে, কারণ যখন রেকর্ডিংটা শুনবে মাঝখানে কেউ যদি কথা বলো রেকর্ডিংটা শোনার সময় কিন্তু তার খুব মানে অসুবিধা হবে। ওকে, দেখো আমরা এর আগের টপিকগুলোতে আমরা যখন গ্রামারটা শিখেছিলাম তখন আমরা সেন্টেন্স দিয়ে শুরু করেছিলাম, সেন্টেন্স শেষ করেছি আমরা, সেন্টেন্সের পরে আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম, পার্টস অফ স্পিচ নাউন পড়েছি, নাউনের ভাগ পড়েছি, প্রোনাউন পড়েছি, প্রোনাউনের ভাগ পড়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি, অ্যাডজেক্টিভের ভাগ পড়েছি, একটা দুটো ভাগ বাকি আছে। কিন্তু আজকে নতুন টপিক একটা আমরা শুরু করছি, সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তোমরা মনে রাখবে এই যে ভার্ব, দাঁড়াও এক মিনিট, এই তো মাঝে 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 আসছে, হ্যাঁ দাঁড়াও, কি এলো কি এলো, হ্যালো, হ্যাঁ এক মিনিট, আচ্ছা একটু কেউ মাইক অন করে বলো তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? ওকে 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 ঠিক আছে। দেখো তাহলে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে আরেকটা আমরা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি স্যার? ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। সকাল থেকে তুমি যা যা কাজ করছো, কাজ করা মানে এই নয় যে ছেলেদের ক্ষেত্রে সাইকেল গিয়ে বাজার করে আনবো, শুধুমাত্র এটাই যে কাজ করা, এটা নয় ভাই। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, তুমি যে তাকাচ্ছ, তুমি যে ভাবছো, তুমি যে চিন্তা করছো, তুমি খাচ্ছ দাচ্ছ, যাই কিছু করছো না কেন, যেটা তুমি চিন্তা ভাবনা করছো সেটাও একটা কাজ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা প্রত্যহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করি, যা কিছু ভাবনা চিন্তা করি, যাই কিছু করি না কেন, আমাদের অ্যাক্টিভিটি যাই কিছু থাকুক না কেন, প্রত্যেকটা কিন্তু ক্রিয়াপদের অংশ। প্রত্যেকটাকে আমরা কি বলবো? আমরা ক্রিয়াপদ বা ভার্ব বলবো। ধরো তুমি চিন্তা ভাবনা করছো আজকে যদি স্কুল হতো তাহলে আমি যেতাম, তুমি চিন্তা ভাবনা করলে, ঠিক আছে, এটাও একটা কাজ। এই যে তুমি ভাবছো, এটাও তো তুমি একটা কাজ করছো। তুমি ঘুমোচ্ছ, এটাও তো একটা কাজ করছো। তুমি হাসছো, এটাও একটা কাজ করছো। তুমি যাই কিছু করো না কেন, প্রত্যেকটাই হচ্ছে কাজ। তুমি যাই কিছু করো না কেন, প্রত্যেকটা হচ্ছে কাজ বা বা ভার্বের বাংলা কি? ক্রিয়াপদ। ওকে, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়াপদ। তুমি যাই কিছু করো না কেন সেটাকে প্রত্যেকটাকে ক্রিয়াপদ বলে। তাহলে স্যার পরীক্ষাতে কেমন ধরনের কোশ্চেন আসে এখান থেকে? ঠিক আছে, দেখো পরীক্ষাতে এখান থেকে ভীষণভাবে কোশ্চান আছে। তোমাদের নাউন থেকে ভীষণভাবে কোশ্চান দেয়, প্রোনাউন থেকে ভীষণভাবে কোশ্চান দেয়, অ্যাডজেক্টিভ থেকে ভীষণভাবে কোশ্চান দেয়, এবং মেন হচ্ছে যে পোর্শনটা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব থেকে তোমাদের কোশ্চান দেয়। তোমাদের টেন্স হোক, ভয়েস হোক, ন্যারেশন হোক, ট্রান্সফরমেশন হোক, যাই তোমরা করো না কেন, এই ভার্বের ব্যবহার তোমরা যদি না জানো ভাই, ভার্বের ব্যবহার তোমরা যদি না জানো, তাহলে তোমরা টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ যাই করো না কেন সব কিছু ভুল হয়ে যাবে, তোমরা একটাও করতে পারবে না। তাহলে আমাদের মেন পোর্শন হচ্ছে ভার্বটাকে আমরা যদি শিখে ফেলি, আমরা যদি সাবজেক্টকে শিখে ফেলি, আমরা যদি পার্টস অফ স্পিচের মূল বিষয়গুলো যদি শিখে ফেলি, আমাদের কাছে গ্রামারটা একদম হাতের মুঠো হয়ে যাবে, একদম জলজিয়ন্ত হয়ে যাবে। তোমাদের মাথার মধ্যে এটা কিন্তু ঢুকিয়ে রাখো যে ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। যখন তুমি কোনো কাজ করছো, যখন তুমি কোনো কাজ করছো, এক মিনিট, দেখো যখন তুমি কোনো কাজ করছো প্রত্যেকটাকে আমরা ভার্ব বলি। আমরা ডেফিনেশন হিসাবে ভার্ব বলতে কি বোঝায় স্যার? আমাদের ছোটবেলায় পড়েছি ভার্ব মানে কোনো যদি কাজ করা বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ভার্ব। কোনো যদি কাজ করা বোঝাচ্ছে। এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি, হ্যাঁ দেখো, এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজ, কিছুগুলো ওয়ার্ডের সমষ্টি বা ফ্রেজ দ্যাট ইজ বা আর ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। এটা যদি বইয়ের মিনিং যদি তুমি দেখতে যাও না, বই থেকে যদি তুমি মিনিং খুঁজে বার করো না, তাহলে মনে রাখবে এটাকে তুমি বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে। স্যার কি বলেছে? ভার্ব ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এই ডেফিনেশনটা মনে রাখবে ভাই, এটা তোমরা মুখস্থ করবে, কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে কিটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করছি, যা কিছু ভাবছি, সবই হচ্ছে ভার্ব।
কোনো কাজ করা বোঝালেই সেটাকে ভার্ব বলে। নর্মালি বুঝবে, এই ডেফিনেশনটা পরীক্ষায় আসবে না, এই ডেফিনেশনটা তোমার কোনো চাকরির পরীক্ষায় কাজে লাগবে না, এই ডেফিনেশনটা শুধুমাত্র তোমাকে ভার্বটা শেখার জন্য কাজে লাগবে। তাহলে একটা বাক্যে ভার্বটাকে কেমনভাবে আমরা ব্যবহার করব? বাক্যের মধ্যে ভার্বের কি গুরুত্ব রয়েছে স্যার? দেখো, একটা বাক্যের মধ্যে ভার্বের ব্যবহার ভীষণভাবে রয়েছে। কি কি? ভার্ব ফর্মস দ্য মেন পার্ট অফ দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স। এভরি কমপ্লিট সেন্টেন্স, দাঁড়াও একটু ইংটা নিয়ে কালিটা নিয়ে নিই আমি, ওকে। হ্যাঁ, এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। দেখো, আমরা কি জানি, আমরা কি শিখেছি? একটা যদি সেন্টেন্স ধরো, আমি একটা সেন্টেন্স বলছি, রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, গুড বয়, ওকে। হ্যাঁ, রাম ইজ এ গুড বয় আমি লিখে দিলাম। তাহলে দেখো, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, আর এই বাকিটা কি? বাকিটা হচ্ছে অবজেক্ট বা প্রেডিকেট। ঠিক আছে, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা শিখেছি, আমরা সাবজেক্ট শিখেছি, আমরা ভার্ব শিখেছি, আমরা অবজেক্ট শিখেছি বা প্রেডিকেট শিখেছি, ঠিক কি না? ইয়েস অর নো? দেখো, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, মনে করবে যেখানে মিউট অপশন আছে, মিউটটা যেখানে অন অফ করছো, তোমরা যেখানে কথা বলার জায়গাটাতে অন অফ করছো, তার পাশে দেখো একটা গোল রঙের ইমোজি আছে, গোল রঙের ইমোজিটাতে ক্লিক করবে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অপশন পাবে, লাইক অপশনটাতে ক্লিক করে তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দেবে। একদম এক্স্যাক্টলি। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টসের পার্টিসিপেশন অ্যাক্টিভনেস চাই, ঠিক আছে? এমন যেন না মনে হয় যেমন আমি একটা টিভির মতো বকে যাচ্ছি, তোমরা শুনছো কিনা আমি কিছু জানছি না। দেখো, আজকের ক্লাসে যে অমনোযোগ দেবে সে কিন্তু সারা জীবনের জন্য ভুল করবে, কারণ আজকের ক্লাসটা হতে চলেছে খুব একটা ইন্টারেস্টিং ক্লাস। এই ক্লাসটা যদি ভালো করে করো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপকামিং যতগুলো এক্সাম আছে বা তোমাদের গ্রামার, বাকি যে গ্রামার পোর্শনগুলো আছে সবগুলো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, সবগুলো কিন্তু তোমাদের 80% কভার হয়ে যাবে, ওকে। দেখো, একটা বাক্যে ভার্বের ব্যবহার বিভিন্নভাবে হতে পারে। কে মনে হয় এড হতে চাইছে, কে মনে হয় জয়েন হতে চাইছে? আচ্ছা, যা হোক, 1 মিনিট ওয়েট করো, দেখছি। জয়েন হতে চাইছে মনে হয়, না না না। দেখো, তাহলে দেখো আমরা কি শিখেছি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে একটা সেন্টেন্সে। আচ্ছা, কোনো সেন্টেন্স থেকে এই যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটা জিনিস যদি কোনো একটা জিনিস যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা বাক্য হবে। তুমি যে মানুষ, তোমার মাথা ধড় আর পাটার মধ্যে কোনো একটা যদি বাদ দিয়ে দিই, তুমি বেঁচে থাকতে পারবে ভাই? বেঁচে থাকতে পারবে? বা এখানে মেয়েদেরকে বলছি, তোমাদের মধ্যে কোনো একটা যদি কেটে বাদ দিয়ে দিই, ঠ্যাংটা কিংবা মাথাটা যদি, পেটটা যদি কেটে বাদ দিয়ে দিই, তোমরা বেঁচে থাকতে পারবে? তোমাদের একটা মানুষ গঠন সম্পূর্ণ হবে। তাহলে একটা মানুষ যেমন গঠন হতে মাথা ধড় আর পা যেমন লাগে, সেরকম একটা বাক্য তৈরি হতে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই তিনটা পোর্শনেই কিন্তু দরকার। এর মধ্যে একটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেখানে সেন্টেন্সটা পুরোপুরিভাবে গঠন হবে না, সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে, ওকে। একই রকমভাবে এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা ভার্বটাকে দিয়ে দিই, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। রামের মধ্যে যদি ইজটা ভার্ব দিয়ে দিই, রাম এ গুড বয়, এ যদি করি, বা ধরো আই ইট রাইস হলো, আই ইট রাইস আমি ভাত খাই। দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, দেখো এটা হচ্ছে ভার্ব, দেখো এটা হচ্ছে অবজেক্ট। দেখো, ইট মানে খাওয়া, কোনো কিছু একটা কাজ করা বোঝাচ্ছে, ভালো করে বোঝো। ইট মানে খাওয়া, কোনো কিছু একটা কাজ করা বোঝাচ্ছে, তার জন্য এটাকে আমরা ভার্ব বলছি, বলো ইয়েস অর নো? তাহলে দেখো, এই ভার্বটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আই রাইস আমি ভাত কেমন বোঝাচ্ছে? এই বাবা, ছেলেটা খেপাচ্ছে না পাগলাচ্ছে, কেমন বলবে লোকে? এই বাবা, আই রাইস আমি ভাত। যদি আমি ভার্বটাকে বাদ দিয়ে দিই, তাহলে কেমন শোনাচ্ছে? তাহলে বাক্যটা ইনকমপ্লিট হচ্ছে। বা শুধু আমি যদি অবজেক্টটাকে বাদ দিয়ে দিই, আই ইট যদি করি, আমি খাই, কি খাই? চপ, সিঙ্গাড়া, জিলাপি, আঙ্গুর, কি খাই? সেটাও বাক্যটা কমপ্লিট হচ্ছে না। তাহলে বাক্যটাকে কমপ্লিট করার জন্য আমাদের সাবজেক্ট দরকার, আমাদের ভার্ব দরকার, আমাদের অবজেক্ট দরকার। তাহলে একটা বাক্যে ভার্ব অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন সাবজেক্ট গুরুত্বপূর্ণ, যেমন ভার্ব গুরুত্বপূর্ণ, একই রকমভাবে অবজেক্টও সেরকমভাবে গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে?
তোমরা আজকের পর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কখনোই ভুলবে না একটা বাক্যে ভার্বের ব্যবহার কতটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কতটা ভালোভাবে গুরুত্বপূর্ণ, কতটা ভার্ব ব্যবহার হলে কতটা ভালোভাবে বাক্যটা গঠন হলে ভার্বের মানে ভার্বটাকে ব্যবহার করতে হয় সেটা আজ আমরা শিখব। দেখো এবারে দেখো, এই যে বললাম ভার্ব বিভিন্নভাবে বাক্যের মধ্যে ব্যবহার হয়, বাক্যের মধ্যে ভার্বটা বিভিন্নভাবে ব্যবহার হয়। ধরো তুমি ভাত খাচ্ছ, তুমি খাবার খাচ্ছ, বা তুমি টিভি দেখছো, তোমার বন্ধু ফোন করলো, কি করছে রে বাবু, ফোন করলো তোমাকে, ঠিক আছে, তুমি কি বললে, তুমি দেখো এখন টিভি দেখছো, তুমি বলছো আমি এখন টিভি দেখছি। একটা কি, একটা দেখছি, একটা দেখছিলাম, একটা দেখছি আর একটা দেখবো। ভালো করে বোঝো, দেখছিলাম, দেখবো, এটা অতীতকালে, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, PRESENT প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার, ফিউচার। ওকে, তাহলে দেখো অতীতকালে যদি তুমি কোনো কাজ করেছিলে, যদি দেখেছিলে, তাহলে তখন আমরা দেখেছিলাম বলবো। যদি তুমি এখন বর্তমানে কাজটা করছো বা দেখছো, তখন আমি দেখছি বলবো, তখন সেটা প্রেজেন্ট টেন্স। আর ফিউচার মানে কি, তুমি এখন দেখছো না, হয়তো বিকালে দেখবে বা 1 ঘন্টা পরে দেখবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। ধরো তোমার বন্ধু ফোন করলে, কি করছি ভাই, ঠিক আছে, তুমি বলছো এখন আমি খাবার খাচ্ছি। ধরো তুমি আগেই খেয়েছো, তুমি ভুল করে বলে ফেলেছো এখন খাবার খাচ্ছি, তাহলে কি হবে, তোমার বন্ধু বলবে তাহলে ওকে ক্রিকেট খেলতে আমি ডাকবো না, ও সে খাবার খাচ্ছে এখন, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তুমি বলবে ভাই আমাকে ডাকলি না, তুই খাবার খাচ্ছিলি, তুমি বলবে না রে ভাই আমি খেয়েছিলাম, তাহলে তুমি বলে তুই তাহলে ভুল বললি কেন, তুমি বলছো খাচ্ছি। তাহলে দেখছো তুমি বাক্যের মধ্যে ভার্বটাকে তুমি যদি সঠিকভাবে না ব্যবহার করো, তাহলে সেখানে তুমি বুঝতে ভুল করবে, সেখানে তুমি ভাবনা চিন্তা তোমার পরিবর্তন হবে, তোমার ভাবনা চিন্তার পরিবর্তন হবে, তোমার বোঝার ভুল হবে, তোমার বাক্যটা সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাক্যের মধ্যে ভার্বটা কত গুরুত্বপূর্ণ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব আলাদা হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব আলাদা হয়, ফিউচার টেন্সের ক্ষেত্রে ভার্ব আলাদা হয়। কেমন, যেমন ধরো গো লিখলাম, গোটা কি, গোটা হচ্ছে যদি বর্তমান কালে বোঝে প্রেজেন্ট টেন্স তখন হচ্ছে গো, আর যদি পাস্ট টেন্স, আমি 3টে ফর্ম লিখছি ভার্বের, প্রেজেন্ট, পাস্ট আর একটা পাস্ট আর্টিসিপেল, ঠিক আছে। এটাকে আমরা ফিউচার বলি না, এটাকে আমরা বলি প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট টেন্সে যদি গো হয়, গো মানে যাওয়া, পাস্ট টেন্সে হবে ওয়েন্ট মানে গিয়েছিলাম, আর পাস্ট পার্টিসিপেলে হবে গান, GONE, গান মানে যাব। যদি ভবিষ্যৎকালে যদি বোঝায়, ভবিষ্যৎকালে তুমি যাবে, তখন হবে গান, ঠিক আছে। যদি অতীতকালে গিয়েছিলে, তখন হবে ওয়েন্ট। যদি বর্তমানকালে তুমি যাচ্ছ, তুমি এখন হেঁটে হেঁটে যাচ্ছ বা কিছু করে যাচ্ছ, তখন হবে গো। আই গো টু স্কুল মানে আমি স্কুল যাচ্ছি, ঠিক আছে। আই গো মানে আমি যাচ্ছি, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, এখন যাচ্ছি না, আমি গিয়েছিলাম, হয়তো 1 ঘন্টা আগে গিয়েছিলাম, হয়তো 2 ঘন্টা আগে গিয়েছিলাম, হয়তো কাল পরশু আমি গিয়েছিলাম, ঠিক আছে। আর গান মানে আমি যাব, আমি 2 দিন পরে যাব, 1 ঘন্টা পরে যাব, 2 ঘন্টা পরে যাব। যদি ভবিষ্যৎকালে কোনো ওয়ার্ক বোঝায়, কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা ইংরেজিতে পাস্ট পার্টিসিপেল বলতে পারি। ওকে, তাহলে কি বললাম, একটা ভার্ব ব্যবহার হলে, একটা ভার্ব একটা সেন্টেন্সে টাইম এবং টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রুলস পালন করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু মেসেজ করে অবশ্যই জানাবে। তাহলে টাইম এবং টেন্সের ক্ষেত্রে ভার্বের গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, যেমন পাস্ট টেন্স, যেমন ফিউচার টেন্স, যেমন প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাহলে টাইম এন্ড টেন্স হলো স্যার 1 নম্বর হয়ে গেল, বুঝে গেলাম যে টাইম এবং টেন্সের ক্ষেত্রে ভার্বের ব্যবহার রয়েছে। আর কেমন ভাবে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যেমন পার্সন মানে কি, পার্সন তো ব্যক্তি, আমরা শিখেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তোমরা ক্লাস 10-এ 30 থেকে 32 জন আছো ভাই, ঠিক আছে, ছেলে মেয়ে টোটাল মোটামুটি প্রায় 60 জন রয়েছে, ঠিক আছে। ধরো তোমরা আজকে 13 থেকে 14 জন ক্লাস করছো,
ঠিক আছে, তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, আমরা আমাদের একসাথে আছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তাহলে এগুলো সব ফার্স্ট পার্সন। মনে রাখবে আমরা অনেকেই ভুল করি, ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা। মনে রাখবে আমরা আমাদের সাথে যারা আছে, আমি, আমরা, আর একটা তুমি তোমরা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি, আমরা, আমি নিজে, আর তুমি নিজে, তুমি তোমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি আছে অথচ আজকের ক্লাসে উপস্থিত নেই, তোমার বন্ধু, ধরো একজনের নাম হচ্ছে রাকেশ, সে ক্লাসে আজ উপস্থিত হতে পারেনি, সে বিয়ে বাড়ি গেছে, সে আছে তোমাদের ক্লাসের তোমাদের ক্লাস 10এই পড়ে, সে আছে, সে কিন্তু সেকেন্ড পার্সন, সে কিন্তু সেকেন্ড পার্সন, তোমাদের ক্লাস 10এই পড়ে, তোমাদের বন্ধু বা তোমাদের বান্ধবী রীতা বা রিমা বা বা রশ্মি তোমাদের বন্ধু, তোমাদের ক্লাসে আছে কিন্তু তোমাদের আজকে ক্লাসে উপস্থিত নেই, সেক্ষেত্রে সে হয়ে যাবে সেকেন্ড পার্সন। আর আমি, আমরা, তুমি, তোমরা, সে বাদ দিয়ে বাকি সবাই কিন্তু থার্ড পার্সন, বাকি সবাই কিন্তু থার্ড পার্সন। ওকে, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? লাইক করে অবশ্যই জানাবে তোমাদের ফিডব্যাক, তোমাদের একটা ফিডব্যাক আমাদেরকে ইন্সপিরেশন জাগায় যে তোমরা কেমন বুঝতে পারছো। ওকে, প্রত্যেকের কাছে আমি ফিডব্যাক চাইছি, তোমরা কেমন বুঝতে পারছো, কেমন লাগছে ক্লাস। ওকে, একটা লাইক করে অবশ্যই জানাবে বা একটা লাভ রিয়েক্ট দিয়ে অবশ্যই জানাবে। এবারে আমরা কি শিখলাম? টাইম এন্ড টেন্সের ক্ষেত্রে শিখলাম আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা শিখলাম। এরপরে আমরা নাম্বার চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার কিভাবে করব। দেখো, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, ঠিক আছে? আর প্লুরাল মানে কি? মানে হচ্ছে বহু বচন। দেখো সিঙ্গুলার ক্ষেত্রে, হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয়, প্লুরালের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন ধরো আছে প্লে, PLAY, প্লে। ওকে, প্লে মানে খেলা করা। দেখো এক্ষেত্রে যদি আমি চেঞ্জ করি, প্লেজ হয়ে যাবে, প্লেজ, PLAYS, প্লেজ। দেখো এটা হচ্ছে প্লেটা যখন বহুবচন ক্ষেত্রে ব্যবহার হয় প্লে, আর দেখো সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার হয় প্লেজ। আই প্লেজ ফুটবল, ঠিক আছে? আই প্লেজ ফুটবল। দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে তখন এস হয়ে গেল, প্লেজ। মনে রাখো না যে স্যার সিঙ্গুলারের ক্ষেত্রে এস বাই এস কেন যোগ হবে, না, মেন ভার্বের সাথে এস যোগ হয়ে, কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এস যোগ হয়ে আমাদের সিঙ্গুলার ফর্ম ধারণ করে, আমরা এগুলো সব কিন্তু ডিটেলসে শেখাবো। ওকে, তাহলে কি কি শিখলাম? টাইম এন্ড টেন্সের ক্ষেত্রে শিখলাম, আমরা পার্সনের ক্ষেত্রে শিখলাম, আমরা নাম্বার চেঞ্জের ক্ষেত্রে শিখলাম, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা শিখবো। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ধরো আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে এখন যারা উপস্থিত আছো আমি কি বললাম যে ভাই বা বা এখানে ছেলে মেয়ে যারাই আছো, আমি ধরো বলছি আচ্ছা তোমাদের আজকের ক্লাসটা না এখন আমি নিতে পারছি না, আমি বিকেল 4টার সময় নেব। ধরো এটা তোমরা শুনলে, আমি কি বললাম? আমি একরকমভাবে বলছি যে আজকের ক্লাসটা আমি বিকাল 4টার সময় নেব। তোমরা একটা শুনলে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদিকে কি বলবে? আরে জানিস স্যার বলল আজকের ক্লাসটা এখন হবে না, স্যার বিকাল 4টার সময় নেবে। তাহলে হলো আলাদা হলো, আমি কেমন বলছি আর তুমি কেমনটি শোনাই দিলে, কিন্তু বিষয়টা একই, বিষয় একই। আমি বলছি নেব, আমি বলছি নেব। দেখো এই যে নেব, এই যে নেব, এটাও তো একটা ভার্ব। এই যে নেব, ক্লাসটা নেব, এটাও তো একটা ভার্ব। আর তুমি কি বলছো? তুমি তো আর নেব বলছো না, তুমি বলছো নেবেন, নেবেন। তুমি কি বলে দিলে? নেবেন বলে দিলে। স্যার বিকাল 4টার সময় ক্লাস নেবেন, আজকে স্যার বিকাল 4টার সময় ক্লাস নেবেন। আমি তো আর তোমাকে নেবেন বলতে পারি না, বা তুমি তো আর ওকে তুমি তো নেবেন বলতে পারো না, তাই তো ক্লাসটা আমার নেওয়া হচ্ছে না, সেই ক্লাসটা নেওয়া হচ্ছে তোমার, ঠিক আছে? তুমি বলছো স্যার বিকাল 4টার সময় ক্লাস নেবেন, ক্লাস তুমি কি বলবে? আরে স্যার বললো বিকাল 4টার সময় ক্লাস নেব, বা স্যার বিকাল 4টার সময় ক্লাস নেব, এরকম বলবে কি? নেবেন বলবে। স্যার বললো বিকাল 4টার সময় ক্লাস নেবেন, ঠিক আছে? তাহলে দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু ভার্বটা পরিবর্তন হচ্ছে। ভয়েস মানে কি? বাচ্চ। আমি একরকম বলছি, তুমি সেটা ইনডাইরেক্টলি ভাবে, আমি তোমাকে ডাইরেক্টলি বলছি, তুমি সেটা ইনডাইরেক্টলি ভাবে আমার কথাটা ঘুরিয়ে তুমি বলে দিচ্ছ বাকিদেরকে, তুমি যারা উপস্থিত নেই তাদেরকে, বাকিদেরকে তুমি ইনডাইরেক্টলি ভাবে বলছো, ঠিক আছে? আমরা ভয়েসটা এত সুন্দরভাবে শিখবো না। দেখো দেখো তুমি কি, তুমি ইনডাইরেক্টলি ভাবে তুমি সেটা আমার বক্তব্যটা তুমি তাদেরকে জানাচ্ছ। ওকে, সেক্ষেত্রে কেমন হয়ে যাবে? সেক্ষেত্রে দেখো ভার্বটা চেঞ্জ হলো, সেক্ষেত্রে ভার্বটা পরিবর্তন হয়ে গেল। ওকে, এবারে নেক্সট, এইবার স্যার আমরা তো এতক্ষণ ধরে শিখলাম ভার্ব কাকে বলে, ভার্ব কেমনভাবে একটা বাক্যতে ব্যবহৃত হয়। তাহলে স্যার ভার্ব কোনগুলো? ভার্ব কত রকমের ভার্ব আছে? মেনলি মনে রাখবে ভার্ব মেনলি দুই প্রকার, একটা কি? একটা মেন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব।
তোমরা এখানে জেনারেলি বুঝতে পারছো, ঠিক আছে, ছেলে মেয়ে বোথ দুজনকেই বলছি মেন ভার্ব কাকে বলে আর হেল্পিং ভার্ব কাকে বলে। হেল্পিং মানে কি তোমরা জেনারেলি তোমরা নিজেরাই জানো। হেল্প মানে কি সাহায্য করা, হেল্প মানে কি সাহায্য করা। তাহলে যে ভার্ব সাহায্য করা বোঝায় তাকে আমরা হেল্পিং ভার্ব বলি। আর মেন ভার্ব কি, যেটা মেন ভার্ব। আচ্ছা, মেন মানে কি হেড, মেন মানে কি হেড। তাহলে দেখো এই মেন ভার্বকে আবার মেন ভার্বেরই মানে নাম কি কি আছে, মেন ভার্বকে কি কি বলে, প্রিন্সিপাল ভার্বও বলে, একটা লেক্সিক্যাল ভার্বও বলে, একটা মেন ভার্ব বলে। ধরো এখানে ধরো কারো নাম আছে রাকেশ, তাকে ঘরে কি বলে, তাকে বলে তাকে বা ধরো রাজেশ কারো নাম আছে রাজেশ, ঠিক আছে, তাকে ঘরে তার বাবা মা রাজ বলে ডাকে, এ রাজ। তাহলে যে রাজ সেই তো রাকেশ, যে রাজ সেই তো রাকেশ। তাহলে যেটা প্রিন্সিপাল বা যেটাই লেক্সিক্যাল সেটাই তো মেন ভার্ব, ঠিক আছে। মেন ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলে, মেন ভার্বকে লেক্সিক্যাল ভার্ব বলে। আচ্ছা মেন ভার্ব কোনটা স্যার, আমরা তো বুঝে গেলাম মেন ভার্বের তিনটা নাম, প্রিন্সিপাল, লেক্সিক্যাল আর মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কাকে বলে? সবসময় ইমোজি দেওয়ার দরকার নেই, ঠিক আছে, সময় সময় দেবে কারণ মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো মেন ভার্ব কাকে বলে, ধরো ধরো মেয়েদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, বা ছেলেদের ক্ষেত্রে বলছি। ধরো মেয়েদের ক্ষেত্রে, ধরো তোমার মা, ধরো তোমার মা আজারে যাবে বা ড্রেস কিনতে যাবে, তো তোমাকে কি বলে গেল, তোমাকে বলে গেল যে তুমি আজকে এই ঘরটাতে এই ঘরটা একটু পরিষ্কার করে রাখবে। ধরো মেয়েদের ক্ষেত্রে একটা বলে গেল যে ঘর বা রান্না বান্না করে রাখবে। ধরো বললো আচ্ছা আমি আজকে বাজার যাচ্ছি মা, ঠিক আছে, তুমি আজকে একটু রান্না বান্না করে রেখো, হ্যাঁ, কারণ আসতে আমার একটু দেরি হবে। তাহলে তোমার মা তোমাকে কি করতে বলে গেল, রান্না বান্না করতে বলে গেল। কি করতে বলে গেল, রান্না বান্না। দেখো আমি ছবি কিন্তু দুর্দান্ত আঁকি, ঠিক আছে, মানে আমি এমন ছবি আঁকি যে আমি নিজেই বুঝতে পারিনি আমি কি আঁকলাম, ঠিক আছে। আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে, দেখো, হ্যাঁ, মানে বিশ্ববিখ্যাত ছবি, হ্যাঁ, আমার মতন ছবি দুনিয়ায় কেউ আঁকতে পারে না, ঠিক আছে। দেখো এটা রান্নার রুম, ঠিক আছে, এই দেখো কি হয়ে গেল কে জানে, এই দেখো ধরো রান্না করছে, ভালো করে বোঝো, ধরো রান্না করছে, ঠিক আছে, চুল, ঠিক আছে, হ্যাঁ, সে ধরো রান্না করছে, এটা হাত নয়, এটা ধরো ওই কী বলে যেটা দিয়ে রান্না করে আর কি, হ্যাঁ, ধরো রান্না করছে। তাহলে তোমার মা, ধরো তুমি রান্না করছো, তোমার মা বাজার থেকে এসে তোমাকে দেখতে পেলো তুমি রান্না করছো, ভালো করে বোঝো, তোমার মা বাজার থেকে দেখতে পেলো এসে তুমি রান্না করছো। তাহলে তোমার মা সচক্ষে দেখতে পেয়েছে তুমি কাজটা করছো, ভালো করে বোঝো। এখানে মাথার মধ্যে রাখো মেন ভার্ব আর হেল্পিং ভার্ব, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো এটা, ঠিক আছে। তোমার মা তোমাকে সচক্ষে দেখতে পাচ্ছে যে তুমি কাজটি করছো বলে, দেখতে পাচ্ছে তো, অথবা তুমি ধরো রান্না করে রেখেই দিয়েছো, এসে তো দেখবে যে রান্না করা ভাতটা রয়েছে, এসে তো দেখবে রান্না করা ভাতটা রয়েছে, বা সে ফিল করতে পারবে তো হ্যাঁ আমার মেয়েটা রান্না করে রেখে দিয়েছে বাবা, সে তো বুঝতে পারবে না। তাহলে তাহলে যেসব যেসব ক্রিয়াগুলো, যেসব ভার্বগুলো চোখে দেখে বুঝতে পারা যায় বা তুমি ওয়ার্ডটি দেখে বুঝতে পারবে যে সেটা ক্রিয়াপদ বলেছে, সেটা একটা কোনো কোনো কাজ করা বোঝাচ্ছে, তখন তাকে আমরা বলবো মেন ভার্ব, তখন তাকে বলবো আমরা মেন ভার্ব। যেমন যেমন আই ইট রাইস, আই ইট রাইস, ভালো করে বোঝো, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা ইট মানে কি, ইট মানে কি, ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে কি, ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে তুমি ইটটা দেখে বুঝতে পারছো না, ইট ওয়ার্ডটা দেখে বুঝতে পারছো না যে এটাকে একটা একটা কাজ করা বোঝাচ্ছে বলে, তুমি দেখে বুঝতে পারছো তো, ইট মানে খাওয়া, আমি ভাত খাই, খাওয়া ওয়ার্ডটা দেখে বুঝতে পারছো তো, ইটটা দেখে যে এটা কোনো কোনো কাজ করা বোঝাচ্ছে, বুঝতে পারছো তো, অবশ্যই বুঝতে পারছো। যদি বলি আই এম এ গুড বয়, যদি বলি আমি সাপোজ আই এম এ গুড বয়, আই এম এ গুড বয়, আমি একটি ভালো ছেলে, যদি আমি বলি আমি একটি ভালো ছেলে, আই এম এ গুড বয়। আচ্ছা এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, এটা সাবজেক্ট, এটা এই যে এম, এটাও একটা ভার্ব, এটা কি ভার্ব, এটা আমরা পরে শিখবো, এটা আমরা হেল্পিং ভার্ব, এটা একটা হেল্পিং ভার্ব, এটা
পরে শিখবো, ঠিক আছে। দেখো এটা এমটাও একটা ভাব। আচ্ছা এম দেখে মনে হচ্ছে, এম মানে হয়, এম দেখে মনে হচ্ছে যেটা কোনো কাজ করা বোঝাচ্ছে, মনে হচ্ছে, হচ্ছে কি না, মনে হচ্ছে না। এমটা দেখে বুঝতে পারছো যে কোনো কোনো ক্রিয়াপদ বোঝাচ্ছে বলে? কখনোই বোঝাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এমটা একটা ভাব, অবশ্যই এমটা কিন্তু মেন ভার্ব নয়, মনে রাখবে। মেন ভার্ব সব সময় দেখে বোঝা যাবে, তুমি ফিল করতে পারবে যে সেটা ক্রিয়াপদ হচ্ছে বলে বা সেটা কাজ করা বোঝাচ্ছে বলে। ওকে, আচ্ছা এবার কি আছে? হেল্পিং ভার্ব। হ্যাঁ, একটা দারুণ উদাহরণ আমি দেখবো, ঠিক আছে। এই উদাহরণটা তোমরা মনে রাখবে, মনে রাখলে সারা জীবন মেন ভার্ব আর হেল্পিং ভার্বের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। একটা কি হেল্পিং ভার্ব, ধরো হেল্পিং ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব। ধরো তোমার বাড়িতে, তুমি আছো, তোমার বাবা মা নেই, তোমার বাবা মা গেছে কোনো আত্মীয় বাড়ি, তুমি আছো আর তোমার দাদু কিংবা দিদা আছে, ঠিক আছে। তোমার বাড়িতে তোমরা আছো, তোমার তোমার যে দিদা সে বেশি হাঁটা চলা করতে পারে না, ঠিক আছে। তাইলে বাড়িতে কি শেষ হয়ে গেছে? জল। বাড়িতে জল শেষ হয়ে গেছে, তাহলে তোমাকে জল আনতে হবে, ঠিক আছে, জল আনতে হবে। তাহলে ধরো তুমি বাড়িতে আছো, দেখবে জেনারেলি ঘরের বাড়ির মেয়েরা মানে যারা বড় হয় তারা সব কাজগুলো করে। বাবা মা বলে দেয় এই জল এনে দাও, জল আনে, ঠিক আছে। ছেলে মেয়ের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে, ছেলেকেও জল আনতে পাঠায়, মেয়েদেরকেও জল আনতে পাঠায়, যাই হোক। তাহলে ধরো তোমার বাড়িতে তোমার দিদা আছে, তোমার দিদা কি যাবে ধরো জারকিন ধরে নিয়ে জল আনতে যাবে কি? কখনোই যাবে না। তাহলে তোমার দিদি তোমাকে, তুমি বাড়িতে আছো, তোমার দিদি বলবে কি জানো গো দুটা জল আনি দিবি একটা জারকিনে করে, জল নেই শেষ হয়ে গেছে। তাহলে তুমি কি করবে? তুমি নিয়ে এলে জলটা, তুমি এখানে মেন, তুমি বাড়ির মেন, তুমি মেন কাজটি করছো, তাহলে সেটা তোমার মেন ভাব, তুমি নিজে কাজটি করছো বা দেখে বুঝতে পারছে যে তুমি কাজটি করছো, তোমার মেন ভাব। কিন্তু ধরো তোমার আছে আজকে ক্লাস, তোমাকে টিউশন আজকে যেতেই হবে, তোমার দিদিকে কি বলছো? না দিদি আমার আজকে টিউশন আছে, আমি জল আনতে যেতে পারবো না, অলরেডি আই এম ভেরি লেট, ঠিক আছে, না আমি আজকে টিউশন যাব, ঠিক আছে। তাহলে সেখানে কি করবে? তাহলে তোমার দিদিকে তো জল খেতে হবে। তুমি কি করলে? তোমার বন্ধুকে ফোন করে দিলে, ভাই একটু আসবি, একটু জল এনে দিবি আমাদের বাড়িতে, আমি আজকে থাকছি না রে, একটু জল এনে দিবি। তুমি বলে দিলে, তোমার বন্ধু এসে কি করলো? তোমার বন্ধু এসে, ঠিক আছে, তোমার বন্ধু এসে একটা জায়গাতে করে জল এনে দিল, ঠিক আছে। তাহলে তোমার বন্ধু তোমাকে হেল্প করছে, তো তুমি হচ্ছে মেন ভার্ব আর তোমার বন্ধু হচ্ছে হেল্পিং ভার্ব। মনে রাখবে মেন ভার্ব সব সময় সাধারণত, এবারে স্যার কখন বাক্যে মেন ভার্ব বসে, কখন বাক্যে হেল্পিং ভার্ব বসে, ঠিক আছে, এই জন্যই আমি এই উদাহরণটা বোঝালাম। এর পরের বিষয়গুলো আমরা আজকে জানবো। দেখো উদাহরণটা একটু খেয়াল রাখবে। দেখো প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা মেন ভার্ব হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট দ্য হেল্পিং অফ দ্য আদার্স ভার্ব কি হয়? হেল্পিং ভার্ব কি হয়? সবসময় অন্য ভার্বের সাহায্য ছাড়াই সে ব্যবহার হয়। আচ্ছা তুমি যখন বাড়িতে আছো, ধরো তোমার টিউশন নেই আজকে, তোমার দিদি কি বলছে? তোমার দিদা বলছে আজকে বাড়িতে জল এনে দাও, একটু জল এনে দাও। তাহলে তুমি যখন আছো বাড়িতে, তোমার বন্ধুর তুমি হেল্প নেবে? তুমি বলো তোমার বন্ধুর তুমি হেল্প নেবে? তুমি নেবে না, তুমি নিজে যে কাজটা করছো তুমি সেই কাজটা করবে। কিন্তু তাহলে মেন ভার্ব যখন থাকে তখন অন্যান্য ভার্বের বা হেল্পিং ভার্বের কোনো দরকার হয়নি, তখন তোমার বন্ধুর কোনো দরকার হবে না। কিন্তু কোনো সময় দরকার হয়, সেটা আমরা নেক্সট টাইম আসছি। ধরো একটা জারকিন আছে, তুমি সেটা নিজেই তুমি আনতে পারবে। কি বললাম? ভার্ব হুইচ আর ইউজ ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে, উইদাউট দ্য হেল্প অফ দ্য আদার্স ভার্ব কিন্তু মেন ভার্ব কিন্তু স্বাধীনভাবে ব্যবহার হয়, অন্য কোনো ভার্ব ছাড়াই সেটা কিন্তু স্বাধীনভাবে ব্যবহার হয়। তাদেরকে আমরা কি ভার্ব বলি? তাদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলি। ওই যে তোমার উদাহরণটা, তুমি যখন বাড়িতে অবশ্যই আছো, তুমি নিজেই একটা জল এনে দেবে, তুমি নিজেই জারকিনে করে জল এনে দেবে কি না? অবশ্যই দেবে। কিন্তু তুমি যখন বাড়িতে থাকবে না, তখন তোমার বন্ধু এনে দেবে। মেন ভার্ব সবসময় নিজে একাই বসে, মনে রাখবে। মেন ভার্ব সবসময় সেই কাজটা যখন করতে পারবে, সে নিজেই একাই বসবে, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি,
ক্রিকেট খেলি। তাহলে তুমি তো নিজে কাজটি করতে পারছো, তুমি তো ক্রিকেট নিজে খেলতে পারছো, ঠিক আছে। সেক্ষেত্রে তো প্লেটা কি, প্লেটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, ওকে। তারপর কি দেখো, যেমন আছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। তার ভাই, ধরো দুজন ভাই বোন আছে, তার ভাই তার বোনকে বললো আমি তোমাকে ভালোবাসি, বা তার বোন তার ভাইকে বললো আমি তোমাকে ভালোবাসি, বা দু বোনের মধ্যে ভালোবাসা, দু ভাইয়ের মধ্যে ভালোবাসা, ঠিক আছে। তাহলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাহলে সে তো নিজে কাজটা করছে, নিজে কাজটা করছে তো না। আমি মানে আমি তো এটা বলতে পারি না আরে আমার হয়ে তুমি একটু ভালোবাসো ওকে, আমি কি বলতে পারি? তাহলে আমি নিজে ভালোবাসতে পারবো, আমি নিজে কাজটা করতে পারবো, তার জন্য আমার কোনো হেল্পিং ভার্বের কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আই লাভ ইউ, আমি নিজে ভালোবাসি। আই ইট রাইস, আমি তো খেতে পারবো, আমি কি বলি আরে আমার পেটটা খিদে আছে তুই একটু খেয়ে দে তো আমার বদলে, আমি বলবো কি? না। ও খেলে কি আমার পেট ভরবে? কখনোই ভরবে না। তাহলে আই ইট রাইস, আমি ভাতটা খাই, আমি ভাত খাই, ঠিক আছে, আই ইট রাইস। তাহলে দেখো ইটটা কি ভার্ব, ইটটা হচ্ছে মেন ভার্ব, ইটটা হচ্ছে মেন ভার্ব। ভার্ব যখন নিজে কাজটা করছে, ভার্ব যখন নিজে স্বতন্ত্রভাবে ব্যবহার হচ্ছে, তখন তাকে মেন ভার্ব বলবো আমরা। এবারে স্যার হেল্পিং ভার্ব কি দেখবে, দাঁড়াও, হেল্পিং ভার্বটা আমরা নেক্সট মানে আসবো। তার আগে মনে রাখবে এই যে মেন ভার্ব, এই যে মেন ভার্ব, এই মেন ভার্ব দু প্রকার। এই মেন ভার্ব কি প্রকার? দু প্রকার। কি কি? তাহলে মেন ভার্ব আমরা কাকে বললাম? যে ভার্ব নিজে স্বতন্ত্রভাবে ব্যবহার হয়, যে ভার্ব হেল্পিং ভার্বের সাহায্য ছাড়াই ব্যবহার হয়। ওই তোমার জার্কিনে জল আনার কথাটা মনে রাখবে। তুমি যখন নিজে কাজটি করতে পারছো, তুমি বর্তমানে ঘরে আছো, তাহলে তুমিই তো কাজটি করবে, অন্য লোকে কাজ করে দেবে? দেবে না। তুমি যখন নাই থাকবে তখন কাজটি করে দেবে, ঠিক তো। তাহলে তুমি বলতেই পারবে আমি বাড়িতে নেই, তুমি একটু এনে দাও, তখন কাজ করবে। কারণ তুমি ঘরে বসে বসে ফোন ঘাটছো, রিলস দেখছো, আর তুমি বাইরের লোককে বলছো জানো ভাই একটু জল এনে দিবি, এমন থাপড়াবে না কানের গোড়াটাই, ঠিক আছে, আমি কাজ করবো, তুই তো নিজেই পারবি বলবে কাজ করতে, ঠিক আছে। তাহলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো যেসব ভার্বগুলো নিজে কাজটি করে বা স্বতন্ত্রভাবে ব্যবহার হয় অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, তখন তাকে আমরা মেন ভার্ব বলবো, ওকে। এই মেন ভার্ব মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি কি বললাম? একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। দেখো একটা ট্রানজিটিভ ভার্ব আছে, একটা ইনট্রানজিটিভ ভার্ব আছে। স্যার ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দেখো ট্রানজিটিভ ভার্ব মানে আমরা বাংলাতে পড়েছিলাম একটা অকর্ম, একটা সকর্মক ক্রিয়া। কি বললাম? একটা সকর্মক ক্রিয়া, একটা অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে? দেখো ট্রানজিটিভ ভার্ব is an action verb that requires one or more objects which receive the action of the verb in the sentence. দেখো ট্রানজিটিভ ভার্ব মানে আমরা কি জানি, একটা বাক্য যখন গঠন হয়, বাক্যের মধ্যে কি থাকে? বাক্যের মধ্যে থাকে সাবজেক্ট, ভালো করে এটা বোঝো, বাক্যের মধ্যে থাকে ভার্ব, বাক্যের মধ্যে থাকে অবজেক্ট। আমরা কি জানি স্যার এই তিনটা ছাড়া একটা বাক্য কখনোই সম্পূর্ণভাবে গঠন হবে না, এটা আমরা অবশ্যই জানি। সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট অবশ্যই থাকতে হবে। তাহলে যেসব সেন্টেন্সে বা যেসব ভার্বের পরে, মনে রাখবে এটা কিন্তু মেন ভার্ব হতে হবে, কারণ মেন ভার্বেরই আমরা দুটো ফর্ম পড়ছি, দুটো ভাগ পড়ছি। একটা ট্রানজিটিভ মানে লেখো একটা সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, ঠিক আছে। আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, ওকে। ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। এবারে দেখো সকর্মক ক্রিয়া কাকে বলে বা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, মনে রাখবে। তাহলে আমরা কি বললাম, একটা বাক্যতে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট তিনটাই থাকতে হবে। তাহলে মনে রাখবে যেসব ভার্বের পরে, তোমরা যারা খাতাতে নোট ডাউন করছো একটু লিখে নাও, লেখো যেসব ভার্ব, লেখো ট্রানজিটিভ ভার্ব হলো বা সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া হলো এমন এক ধরনের ভার্ব, ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া হলো, সবাই একটু লিখো, স্পিডে লিখবে। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া হলো এমন এক ধরনের ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট ব্যবহার হয়,
যে ভার্বের পরে অবজেক্ট ব্যবহার হয় তাকে আমরা সকর্মক ক্রিয়া বলি। মানে এই ভার্বের পরে একটা অবজেক্ট থাকবেই থাকবে, ভার্বের পরে একটা অবজেক্ট থাকবেই থাকবে। অবজেক্ট ছাড়া ভার্বটা অসম্পূর্ণ বা বাক্যটা অসম্পূর্ণ হয়ে যাবে। যেমন যদি আমি লিখি সি রিডস, দেখো এখানে ধরো এখানে দেওয়া আছে সিটা কি, সিটা সাবজেক্ট, রিডসটা কি, রিডসটা ভার্ব, তারপরে কি আছে দা বুক, এটা কি, এটা অবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি সাবজেক্ট। তাইলে এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব শুধু যদি দিই সি রিডস, সে পড়ে, যদি শুধু দিয়ে দিই তাহলে বাক্যটা দেখো অসম্পূর্ণ থেকে যাচ্ছে, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। সি রিডস, সে কি পড়ে, আমরা উত্তর হিসাবে কিছু পাচ্ছি? সে কি পড়ে, আমরা উত্তর হিসাবে কিছু পাচ্ছি? ইয়া স্বর্ণ, আমরা উত্তর হিসাবে কিছু পাচ্ছি? আচ্ছা তোমরা যারা বুঝতে পারছো একটা রিয়েক্ট দিয়ে জানাও, একটা রিয়েক্ট দিয়ে জানাও, সবাই একটা করে করে রিয়েক্ট দাও যারা বুঝতে পারছো। আচ্ছা অবশ্যই। দেখো তাহলে যেসব ভার্বের পর অবজেক্ট ব্যবহার হয়, যেসব ভার্বের পর হ্যাঁ, যেসব ভার্বের পরে অবজেক্ট ব্যবহার হয় এবং অবজেক্ট ছাড়া ভালো করে মাথার মধ্যে রাখো, যেসব ভার্বের পর অবজেক্ট ব্যবহার হয় এবং অবজেক্ট ছাড়া বাক্যটি অসম্পূর্ণ থেকে যায় তাকে আমরা, সেই সব বাক্যের ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। সেই সব বাক্যের ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলবো। মনে রাখবে ট্রানজিটিভ ভার্ব যেহেতু প্রিন্সিপাল ভার্বের একটা ভাগ, তার জন্য এখানে ভার্বটা সবসময় মেন ভার্ব হবে, বা মেন ভার্বেরই একটা ভাগ তো ট্রানজিটিভ ভার্ব, ভার্বটাও তাহলে হবে মেন ভার্ব। মনে রাখবে এখানে ভার্বটা কিন্তু মেন ভার্ব হতে হবে, এখানে কোনো হেল্পিং ভার্ব লাগবে না, এখানে শুধুমাত্র মেন ভার্ব থাকবে। ওকে, তাহলে দেখো সি রিডস, সে পড়ে, সে কি পড়ে, আমরা উত্তর হিসাবে কিছু পাচ্ছি? বাক্যটা তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে যদি আমি একটা অবজেক্ট দিই, দা বুকটা যদি না ব্যবহার করি তাহলে বাক্যটা এখানে সম্পূর্ণ হচ্ছে না। এই যে বাক্যটা, এই যে দা বুক, এই দা বুকটা যদি আমরা না ব্যবহার করি তাহলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। কিন্তু যদি আমরা অবজেক্টটা ব্যবহার করে দিই তাহলে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। সে রিডস দ্য বুক, সে বইটি পড়ে। সুন্দরভাবে আমরা বুঝে গেলাম সে বইটা পড়ে। ঠিক আছে, তাহলে দেখো এই ভার্বটাকে যদি অবজেক্টটা বাদ দিয়ে ভার্বটা দেওয়া হতো তাহলে বাক্যটা অসম্পূর্ণ থেকে যেত। তাহলে এই যে সব ভার্বের পরে অবজেক্ট ব্যবহার হয়, মানে ব্যবহার হতেই হবে, কিচ্ছু করার নেই, অবজেক্ট ব্যবহার হয় এবং অবজেক্ট ছাড়া, যদি অবজেক্ট না ব্যবহার করা হয়, অবজেক্ট ছাড়া বাক্যটি অসম্পূর্ণ থেকে যায়, সেই সব ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, ট্রানজিটিভ ভার্ব বলবো। মাথার মধ্যে রেখে দাও একদম। হি গেভ মি এ মোবাইল, হি গেভ, সে আমাকে দিয়েছিল, সে আমাকে কি দিয়েছিল? খাতা নো, বই নো, কলম নো, পেন্সিল। কি করে বুঝবে? তোমার বাবাকে বলবো, তোমার বাবাকে গিয়ে বল, বাবা সে আমাকে দিয়েছিল। তোমার বাবা বলে কি দিয়েছিল রে? তোমার বাবা উত্তরটি পাবে যদি তুমি না বলো কি দিয়েছিল। যদি তুমি অবজেক্ট না দাও তাহলে কোনো উত্তর পাবে? পাবে কি উত্তর? পাবে না। তাহলে আমাকে অবজেক্ট ব্যবহার করতে হবে, আমাকে অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। দেখো সি গেভ, এইটা অবজেক্ট, বাকিটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, অবজেক্ট ব্যবহার হবে, কমপ্লিমেন্ট ব্যবহার হবে, এগুলো ব্যবহার হলে আমরা কি বুঝবো? যে বাক্যটা সম্পূর্ণ হয়েছে। ওকে, চলো তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব তো শিখে নিলাম। এবারে আমরা ইনট্রানজিটিভ ভার্ব পড়ব। তাইলে ট্রানজিটিভের উল্টো হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ স্যার কীরকম? আমরা তো পড়েছি একটা বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এগুলোর মধ্যে একটা যদি না থাকে তাহলে বাক্যটা অসম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমরা শিখেছো, কিন্তু কিছু কিছু বিষয়ে দেখবে আমি যখন সেন্টেন্সের ফর্মুলা, আমি যখন সেন্টেন্স শিখিয়েছিলাম তখন একটা তোমাদের অপটেটিভ সেন্টেন্স বলে একটা ক্লাস করিয়েছিলাম, যেখানে সাবজেক্টটা ইনভিজিবল থাকছে ভাই, যেখানে সাবজেক্টটা ইনভিজিবল থাকছে, অদৃশ্য থাকছে, সাবজেক্টটাকে দেখা যাচ্ছে না। একই রকমভাবে ইনট্রানজিটিভের ক্ষেত্রেও অবজেক্টটাকে দেখা যাবে না, অবজেক্টটাকে তোমাকে বুঝে নিতে হবে, অবজেক্টটা এখানে বাক্যের মধ্যে থাকবে না, কিন্তু তোমাকে ধরে নিতে হবে। যেমন দেখো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি শিখিয়েছিলাম, এখানে মেয়েদেরকে বলছি ভালো করে শেখো যদি তোমরা না জেনে থাকো। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম যদি ধরো মে প্লাস অ্যাসার্টিভ, ঠিক আছে, মে
প্লাস অ্যাসার্টিভ, ASSERTIV। ওকে, এখানে যারা মুসলিম আছো, যারা হিন্দু আছো, আমি দুটো অপশন দুটো এক্সাম্পল লিখছি। মে, একটা মে, মে আল্লাহ, ALLAH, আল্লাহ ব্লেস ইউ, সরি এখানে এইচটা হবে না, ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আমরা চাই তো আল্লাহ তোমার হেফাজত করুক, তোমরাই বলো, বা তোমার মঙ্গল করুক এটা বলো। হিন্দুদের ক্ষেত্রে কি বলে? মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ব্লেস ইউ। ওকে, মে গড ব্লেস ইউ। দেখো এখানে ভগবান তোমার মঙ্গল করুক, এখানে কোনো যদি অর্ডার বোঝায়, কোনো যদি রিকোয়েস্ট বা যাই হোক, যেমন যেমন গিভ মি এ পেন, ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ দিই, গিভ মি এ পেন, গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। আচ্ছা, এখানে তো সাবজেক্ট আছে কি? এখানে দেখো সাবজেক্ট বসবে, এটা তো ভার্ব, আকিটা অবজেক্ট, এখানে ভার্ব, আকিটা অবজেক্ট, এখানে সাবজেক্ট। কিন্তু দেখো এখানে সাবজেক্ট আছে কি? এখানে একই রকমভাবে এখানে দেখো, এখানে দেখো, এখানে সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট নেই। ওকে, এখানে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে দেখো এখানে সাবজেক্ট, আচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক বা আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা একজন তো বলছে, কেউ তো বলছে, কেউ তো বলছে, তাহলে যে বলছে সে নিজে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি ধরো তোমার বন্ধুকে বলছো গিভ মি এ পেন, আমাকে একটি পেন দাও, আমাকে একটি কলম দাও, তাহলে তোমার নাম ধরে কি বলছো? আচ্ছা, রিম্পা বললো আমাকে একটি কলম দাও, তুমি নিজেই রিম্পা, তুমি কি বলবে রিম্পা বললো আমাকে একটি কলম দাও? তুমি বলবে কি? তুমি কি বলবে আমাকে একটি কলম দাও, আমাকে একটি কলম দাও, গিভ মি এ পেন। তাহলে দেখো এখানে দেখো সাবজেক্টটা আমরা উজ্জ্ব রাখছি, আমরা সাবজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা সাবজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না, সাবজেক্টটা কি আছে? ইনভিজিবল আছে। একই রকমভাবে ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে, একই রকমভাবে ইন্ট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া ক্ষেত্রে কি হয়? অবজেক্টটা উজ্জ্ব থাকে, ডাইরেক্ট অবজেক্টটা ব্যবহার হয় না, ডাইরেক্ট অবজেক্টটা ব্যবহার হয় না। যেমন ধরো আমি বলছি আখিগুলো উড়ছে, ধরো আমি একটা বাক্য বললাম আখিগুলো উড়ছে, তোমাদের সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে আখি তো সবসময় আকাশেই উড়ে, পাখি তো সবসময় আকাশেই উড়ে, ইয়ে স্বর্ণ। দেখো যেমন এখানে একটা এক্সাম্পল বলেছি, দ্য বার্ডস আর ফ্লাইং, আখিরা উড়ে। দেখো এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব, এমভি হলো। ফ্লাইংটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে দ্য বার্ডস, এটা হচ্ছে সাবজেক্ট। তাইলে দেখো এখানে ভার্বের পরে কিন্তু অবজেক্ট নেই, ভার্বের পরে অবজেক্ট নেই, তাহলে কি এখানে বাক্যটা সম্পূর্ণ হলো না? হয়েছে। কীরকম? তোমাকে ধরো বলছে আখিরা উড়ছে, ভাই জানিস আখিগুলো উড়ছে, তুমি কি ভাববে যে পাখিগুলো মাটিতে উড়ছে? তুমি কি ভাববে যে পাখিগুলো আমাদের ঘরের ভিতরে উড়ছে? তুমি কি ভাববে যে পাখিগুলো সমুদ্রের নিচে উড়ছে? তুমি কি ভাববে এগুলো? তুমি কি ভাববে জেনারেলি পাখিগুলো তাহলে আকাশেই উড়ছে? তাহলে দেখো এখানে আমাদেরকে অবজেক্টটা ব্যবহার করার দরকার হচ্ছে না, আমরা জেনারেলি বুঝতে পারছি যে সেটা কোন জায়গাতে অবজেক্টটা, আমরা জেনারেলি বুঝতে পারছি যে অবজেক্টটা কি হতে পারে, অবজেক্টটা কি হতে পারে। সি রিডস, সে পড়ে। আচ্ছা, সে পড়ে, সি রিডস, যখনই রিডস এলো, সি রিডস, সে পড়ার কথা এলো, সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসবে সে বই পড়ার কথা বলছে। ইয়ে স্বর্ণ, সে কোনো বই পড়ার ক্ষেত্রে বলেছে? নো কোনো সিনেমা পড়া হয়, সিনেমা দেখার ক্ষেত্রে আমরা বলি সে সিনেমাটি পড়ছে, আমরা বলি কি? আমি বলবো সে পড়ছে, সে পড়ছে মানে কি আমাদের সাথে সাথে মাথায় আসবে সে তাহলে বই পড়ছে। তাহলে দেখো সি রিডস সাবজেক্ট আছে, এখানে দেখো সি মানে সাবজেক্ট, ঠিক আছে, সিটা সাবজেক্ট, রিডস একটা ভার্ব, মেন ভার্ব। দেখো এখানে অবজেক্ট কোনো দরকার হচ্ছে না, অবজেক্টটা আছে কিন্তু অবজেক্টটা ইনভিজিবল আছে, অবজেক্টটাকে দেখা যাচ্ছে না, অবজেক্টকে তুমি ফিল করে বুঝতে পারছো সে কোন কাজটা করছে। কিন্তু আই ইট, আমি খাই, এখানে দেখো আই ইট,
আমি খাই, আমি খাওয়া তো আমার অনেক কিছু হতে পারে ভাই, ভাত খাওয়া, রুটি খাওয়া, লুচি খাওয়া, মাংস খাওয়া, চিকেন খাওয়া, মাটন খাওয়া, যাই খাওয়া হোক সব তো খাওয়া হতে পারে। আই ইট কি ইট, তখন তোমার বন্ধু এ ভাই তুই কি খালিস, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো যে আমি পড়ছি, তখন তোমার বন্ধু বলবে আমি বই পড়ছি, তখন তোমার বন্ধু কি বুঝবে যে তুমি তাইলে বই পড়ছো, ঠিক তো? ঠিক আছে, তোমার বন্ধু কি বুঝতে পারবে যে আমি বই পড়ছি। ওকে, যেমন সি ইজ সিঙ্গিং, সে গাইছে, সি ইজ সিঙ্গিং, সে গাইছে। তাইলে যখনই সে গাওয়ার কথা এলো, সে গাওয়ার কথা মানে কি, সেটাকে একটা ভাব, সেটা মেন ভাব, সিঙ্গিংটা মেন ভাব, তাহলে সে গাওয়ার কথা এলো, তখন কি কি অ্যান্সার আসবে, সে গান গাওয়ার কথা। সে গান গাওয়ার, ধরো তুমি কাউকে গালিগালাজ করছো, সেটাই কি বলবে সে গাইছে, বলবে কি? তুমি যদি গান গাও স্কুলে বা কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তুমি যদি গাও, তাহলে তোমাকে জেনারেলি বুঝবে যে সবাই তুমি গান গাইছো, ঠিক তো? তাহলে দেখো এখানে সে সিঙ্গিং এ সংটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সে গাইছে মানে বুঝে গেলাম সে গান গাওয়ার কথা, সে গাইছে মানেই বুঝে গেলাম সে গান গাওয়ার কথা। দ্য সানসেট, সূর্য পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়, সেট মানে অস্ত যাওয়া, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। তোমার বন্ধুকে বলবে ভাই সূর্যটা অস্ত যাচ্ছে, তোমার বন্ধুকে বুঝবে সূর্য উত্তর দিকে অস্ত যাচ্ছে বলে, তোমার বন্ধু কি জানে সূর্য তো পশ্চিম আকাশে অস্ত যায়, সূর্য তো পশ্চিম আকাশে উত্তর দেয়, ঠিক আছে। চাহে দুনিয়া তহজ নহজ হো যায়, সান সেট ইন দ্য কে ওয়েস্ট, পশ্চিম আকাশে অস্ত যাবে। সান কি করবে সব সময়, পশ্চিম আকাশে অস্ত যাবে। দেখো সূর্য সব সময় কি হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। তাহলে আমরা যদি বলি সূর্য অস্ত যাচ্ছে, তাহলে আমরা আমাদের সামনের জন সহজেই বুঝতে পারবে যে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। সূর্য কোথায় অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ওকে, তোমরা জেনারেলি বুঝতে পারবে এটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো অবজেক্টের কোনো প্রয়োজন হচ্ছে না, অবজেক্টের কোনো রকমের এখানে অবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, জেনারেলভাবে আমরা বুঝে যাচ্ছি যে এখানে অবজেক্টটা কী হতে পারে। তাহলে যেসব ভার্বের পরে, যেসব মেন ভার্বের পরে অবজেক্ট থাকে না, অবজেক্ট ছাড়াই মেন ভার্বটি ব্যবহার হয় এবং বাক্যটাকে সম্পূর্ণ করে, বাক্যটা মনের ভাব প্রকাশ করে এবং অবজেক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না যে ভার্বের পরে, তা সেই সব ভার্বগুলোকে আমরা কি বলবো, আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখানে সিঙ্গিংটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে সেট মানে অস্ত যাওয়াটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে ফ্লাইংটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে ডাউনটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে রিডসটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু আই ইট, এখানে ইটটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব লয়, এখানে ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কারণ আমি যে খাচ্ছি, আমার কি খাওয়ার কথা, খাওয়া তো অনেক কিছু বিষয় হয়, হাজার হাজার খাওয়ার জিনিস আছে, ঠিক আছে। কেউ চকলেট খায়, কেউ লেবু খায়, কেউ আঙুর খায়, কেউ আনারস খায়, কি খাওয়ার কথা, তুমি বলছো আমি খাচ্ছি, তখন তোমার বন্ধু ফোন করে ভাই কি খাচ্ছিস, না আপেল খাচ্ছি, ঠিক আছে। তখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে কি খাওয়ার কথা। দেখো এখানে আই ইট আমি খাচ্ছি, এখানে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু আই রিডস আমি পড়ছি, এখানে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। আমি যদি বই পড়ার কথা না বলি, আমি যদি শুধু বলি পড়ছি, সে জেনারেলভাবে বুঝতে পারবে তুমি বই পড়ার কথা বলছো, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে, আমাদের আগামী মাস থেকে, ভালো করে শোনো সবাই, আমাদের আগামী মাস থেকে আমাদের অ্যাডমিশন চলছে। আমি একটা তোমাদের ছেলেদের ব্যাচ আলাদা হবে, মেয়েদের ব্যাচ আলাদা হবে। আমি একটা স্পোকেন ইংলিশের একটা কোর্স শুরু করতে চলেছি, তোমাদের সাকসেস গ্যারান্টি। সেখানে যথেষ্ট ভালোভাবে ক্লাস হবে, ক্যামেরার মাধ্যমে লাইভ ক্লাস হবে, ঠিক আছে। মানে ওখানে ভিডিও ক্যামেরা থাকবে, ক্যামেরার মাধ্যমে একদম অফলাইন ক্লাস হবে। তোমাদের দেখবে এই মাদ্রাসা স্কুলটা বেরিয়েই দেখবে একটা দোতলা বিল্ডিং আছে, ওই পেট্রোল পাম্প দিকে যেতে যেতে তোমাদের ওই হান্নান স্যারের, ঠিক আছে, দোতলা বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটাতে আমি একটা স্পোকেন ইংলিশের, ভালো করে শুনে রাখো, SPOKEN, স্পোকেন ইংলিশ মানে তো সবাই জানো, স্পোকেন ইংলিশ, হ্যাঁ, স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, ইংরেজিতে কথা বলতে হয় কিভাবে, এই একটা নতুন কোর্স আমি চালু করছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, কাউকে জোর করব না, যদি কেউ 100টা স্টুডেন্টের সিট ক্যাপাসিটি, 100-এর বেশি স্টুডেন্ট হয়ে গেলে আর সেখানে আমি কিন্তু স্টুডেন্ট নেব না,
ঠিক আছে, 100 স্টুডেন্টের সিট ক্যাপাসিটি। তোমাদের ফর্ম দেওয়া হবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে, ছবি দিয়ে ফর্মটা ফিল আপ করে, ঠিক আছে, তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। তোমাদের মানে মানে অ্যাডমিশন নেওয়া হবে। তোমাদের ফিজ থাকবে মান্থলি 200 করে, যেটা অ্যাফোর্ডেবল, যেটা সবাই দিতে পারবে। এই ফিজটা আমি রেখেছি, ঠিক আছে, মান্থলি 200 করে একটা মিনিমাম একটা ফিজ রেখেছি, ঠিক আছে। এই 200 করে ফিজ লাগবে। যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে 200 টাকা অ্যাডভান্স ফর্মটার সাথে ফিল আপ করে জমা করে দেবে। এই 200 টাকা অ্যাডভান্স দেওয়ার মানে হচ্ছে লাস্ট মাসে তোমরা যখন ছাড়বে বা কোর্সটা যখন কমপ্লিট হবে লাস্ট মাসে কোনো রকমের ফিজ লাগবে না, এই ফিজটা ট্রান্সফার হয়ে যাবে সেখানে, কোনো রকমের তখন ফিজ লাগবে না। ওকে, তাহলে তোমাদেরকে এখন ফর্ম ফিল আপ চলছে। নেক্সট ক্লাসে তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই তোমরা আলোচনা করবে, আমার সাথে একটু দেখা করবে। আমি তোমাদেরকে বেশ কিছু ফর্ম দিয়ে দেবো, ফর্মটা ফিল আপ করে ছবি দিয়ে এবং যখন ফর্মটা জমা করবে 200 টাকা অ্যাডভান্স করে তখন তোমরা জমা করবে, তোমাদের একটা নির্দিষ্ট গ্রুপে জয়েন করা হবে, ঠিক আছে, জয়েন করে দেবো। সেই ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের অফলাইন ক্লাস কখন শুরু হবে, সেখানে যা নোটসপত্র দেওয়া হবে, নোটসপত্র সেখানে পুরোটাই ফ্রি অফ কস্ট দেওয়া হবে, কোনো রকমের চার্জ নেওয়া হবে না। দুর্দান্তভাবে ক্লাস হবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা 3 থেকে 4 মাসের মধ্যে তোমরা নিজেরা তোমাদের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে যে তোমরা কতটা শিখছো। তোমরা ইংরেজিতে, আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা ইংরেজিতে, বাংলাতে যেমন কথা বলতে পারছো ইংরেজিতে কথা বলতে পারবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এত সুন্দর দুর্দান্তভাবে এত সুন্দর ট্রিক দিয়ে আমরা মজার ছলে ক্লাস করব যে তুমি ধারণা করতে পারবে না, ঠিক আছে। এটা একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই সময় আমি রয়েছি, যদি তোমরা এই কোর্সটা করে নিতে পারো। কিন্তু মানে এই কোর্সটা করার একটা মূল বিষয় হচ্ছে তোমরা যখনই তোমরা চাকরির জন্য প্রিপারেশন নেবে বা যখনই তোমরা কোনো জায়গাতে ইন্টারভিউ দেবে তখন তোমাদেরকে ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে। ইংরেজিতে বলবে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার বিষয়ে কিছু একটা বলো, তখন সেটা বাংলাতে বলবে না, তখন সেটা ইংরেজিতে বলতে হবে। তো আগের থেকে তোমার ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য, ফ্লুয়েন্সিটা ঠিক করার জন্য তোমাদেরকে এই কোর্সটা করার অবশ্যই দরকার, ঠিক আছে। কোর্সটা করে রাখবে, দেখবে আমার বিশ্বাস তোমরা পারবে, তোমরা সকলে অ্যাডমিশন হবে, ঠিক আছে। যে মানে তোমরা অ্যাডমিশন হয়ে দেখো কত ইন্টারেস্টিং ক্লাস হবে, দুর্দান্তভাবে ক্লাস হবে, অফলাইন ব্যাচ হবে, একদম তোমাদের স্কুলের পাশেই হবে, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের সকাল দিকে ক্লাস হবে না, মানে এই যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের স্কুলে যেগুলো টিউশন হয় সেই সময় কোনো ক্লাস হবে না। বিকাল দিকে যে 2-1 দিন আমরা ফাঁকা পাবো সেই 2-1 দিন আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ওকে, সবাই ক্লিয়ার হয়েছে? এখানে কেউ এমন আছো যারা ইন্টারেস্টেড আছো? কেউ এমন আছো যারা ইন্টারেস্টেড আছো? একটা লাইক দিয়ে জানাও যারা ইন্টারেস্টেড আছো। বাকি কেউ লাইক দেবে না, যারা ইন্টারেস্টেড আছো লাইক দিয়ে জানাও, একটা করে লাইক দেবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, শুধু ছেলেদের মধ্যে আছে নাকি মেয়েদের মধ্যেও আছো? আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ আছো? হ্যাঁ স্যার আছে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, তাহলে তোমরা নেক্সট মানে এবারে অফলাইন ক্লাস হলে আমার সাথে একবার দেখা করবে, তোমরা তোমাদের মেয়েদের মধ্যে একটু আলোচনা করবে, হ্যাঁ ঠিক আছে, কে কে অ্যাডমিশন নেবে। মেয়েদের একটা আলাদা ব্যাচ করে দেবো, ছেলেদের একটা আলাদা ব্যাচ করে দেবো, এবং খুব সুন্দরভাবে আমরা একটা কোর্স শুরু করব। ওকে, এই কোর্সটা করলে তোমরা ট্রান্সলেশন শিখতে পারবে সহজেই। যত বড় বড় বাংলা লেখা হোক কেন, তোমরা সহজে ট্রান্সলেশন, তোমরা সহজে ইংরেজিতে সেটা ট্রান্সলেশন করতে পারবে। তোমরা যে আনমিউট আছে মিউট করো নিজেকে, যে আনমিউট আছে মিউট করো নিজেকে। তোমরা সহজেই এই ট্রান্সলেশন করতে পারবে, ঠিক আছে, সহজে রাইটিং লিখতে পারবে, সহজে রিপোর্ট লিখতে পারবে। কে আনমিউট আছে একটু মিউট করো নিজেকে প্লিজ। হ্যাঁ, তোমরা সহজেই ট্রান্সলেশন করতে পারবে, সহজেই যত বড় বড় তোমাকে বাংলায় লেখা হোক না কেন তোমরা সহজেই সেটাকে নিমেষেই, চোখের নিমেষে সেটা ইংরেজিতে তোমরা ট্রান্সলেশন করে দেবে, এইটুকু আমার গ্যারেন্টি। মনে রাখবে, স্পোকেন ইংলিশের কোনো গ্রামার কোর্স হয় না, এখানে কোনো গ্রামাটিক্যাল শেখাবো না। এই যে বিভিন্ন ধরনের রুলস টুলস এগুলো অত নেই, ঠিক আছে। ন্যারেশন ভয়েস এগুলো কিচ্ছু থাকবে না। এত সুন্দর সুন্দর শর্টকাট ট্রিক দিয়ে আমি শেখাবো না, তোমরা দুর্দান্তভাবে তোমরা সেইগুলো বাড়িতে ইউজ করো, সেই রকম টাইপের আমরা জিনিস আমি শেখাবো, ঠিক আছে, দুর্দান্তভাবে শেখাবো। তোমরা, আমি বলবো এখানে যতজন আছে সবাই অ্যাডমিশন নিয়ে নেবে। একটা ভালো কোর্স হতে চলেছে, তোমাদের কাছে সুবর্ণ একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। খুব শীঘ্রই শুরু করছি আমরা। মোটামুটি 100 জনের ক্যাপাসিটি, 70-80 জন হলে আমরা কিন্তু শুরু করে দেবো। মেয়েদেরকে বলবো যতজন তোমরা মেয়েরা আছো সবাই অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, এবার দেখো আচ্ছা 9:30 হয়ে গেল না? আচ্ছা, আর আধ ঘন্টা করিয়ে দিই, ঠিক আছে। তোমরা সবাই ইন্টারেস্টেড পাচ্ছ তো? ক্লাসটা ভালো লাগছে?
ইয়েস অর নো, ক্লাসটা ভালো লাগছে? আচ্ছা, মেয়েরা মনে ফার্স্ট ক্লাস আমার করছো না? ফার্স্ট ক্লাস করছো? আচ্ছা আচ্ছা, দেখবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটার নাম তোমরা সার্চ করবে ইংলিশ একাডেমি, তোমরা একটু লিখে রাখো ENGLISH ইংলিশ একাডেমি, ACADEMY ইংলিশ একাডেমি, স্পোকেন ইংলিশ, SPOKEN স্পোকেন ইংলিশ বাই নয়ন স্যার, NAYN নয়ন স্যার। ঠিক আছে, এটা ফুল লিখে তুমি ইউটিউবে সার্চ করবে, আমার চ্যানেলটা চলে আসবে, আমার ছবি চলে আসবে, ওখান থেকে অনেক গ্রামার কোর্স পাবে, সেগুলো হাই লেভেলের, সেগুলো তোমাদের এত লোয়ার লেভেলের নয়, সেগুলো হাই লেভেলের, মানে ওগুলো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমি করাই। ঠিক আছে, কিছু কিছু মানে অল্প কিছু ভিডিও দেওয়া আছে, ওগুলো তোমাদের হাই লেভেলের বটে, একটু দেখে রাখবে, একটু চ্যানেলটা দেখে রাখবে। ঠিক আছে, ওখান থেকে তোমরা অনেক কিছু অ্যাডভান্স অনেক কিছু জানতে পারবে। দেখো, আমাদের তো মেন ভার্ব আমরা শিখে গেলাম। আমরা কি কি শিখলাম আরেকবার আমি রিপিট করছি। ভার্ব কাকে বলে শিখলাম, একটা সেন্টেন্সে ভার্বের ব্যবহার শিখলাম, ভার্ব ক প্রকার শিখলাম। ঠিক আছে, একটা শিখলাম কি, একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা হ্যাক্সিক্যাল ভার্ব। মেন ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ মানে কি অকর্মক ক্রিয়া। ঠিক আছে, সকর্মক ক্রিয়া কেমনভাবে ব্যবহৃত হয় সেটা জানলাম, অকর্মক ক্রিয়া কেমনভাবে ব্যবহৃত হয় সেটা আমরা জানলাম। এরপরে দ্বিতীয় যে ভাগটি আছে, দ্বিতীয় মানে কি, একটা কি পড়েছিলাম মেন ভার্ব, আর একটা কি পড়েছিলাম হেল্পিং ভার্ব। মেন ভার্ব হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি হেল্পিং ভার্ব। এই দ্বিতীয় ভাগটাই আজ আমরা আলোচনা করব। হেল্পিং ভার্বই আছে বাস, হ্যাঁ, হেল্পিং ভার্বই লাস্ট। ঠিক আছে, দেখো, verb which helps a principal verb to form a sentence are called auxiliary or helping verb. ওই যে তোমার জল আনার কথাটা, ওই যে তোমার জল আনার ব্যাপারটা কেমন, তুমি যখন বাড়িতে নেই, তোমার বন্ধু তোমাকে সাহায্য করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, তখন তোমার বন্ধু এসে তোমাকে সাহায্য করছে, বা তুমি বাড়িতে নেই, তোমার বন্ধু জল এনে দিচ্ছে। আরেকটা কি হয়, ধরো তোমাদের বাড়িতে আজ আত্মীয় আসবে। ঠিক আছে, অনেকজন, 40-50 জন আত্মীয় আসবে, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে। ধরো তোমরা বিয়ে করবে সাপোজ। ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ বিয়ে করবে, তাহলে দেখো বিয়ে করলে জেনারেলি কি হয়, বা তোমাদের ঈদ আসছে, তাহলে তোমাদের বাড়িতে অনেকগুলো আত্মীয় আসবে, তাহলে কি হবে, তোমাদের বাড়িতে জল নেই। ঠিক আছে, তোমার মা বাবাও নেই, তোমার দিদা আছে একাই, তাহলে তোমার দিদা বলবে, ভাই একটা তো জারকিনে হবে না, বা একটা জায়গাতে তো হবে না, তুমি 3-4টা নিয়ে যাও, তুমি এনে দাও, জল এনে দাও। তোমার দিদা বললো 3-4টা বড় বড় হাঁড়ি আছে, তোমাকে জল আনতে বলে দিল, যাও। এবারে কি করবে বলো, তুমি আনতে পারবে? তোমার ক্যাপাসিটি কি একটা, আনতে পারবে কি তুমি? না। তখন তোমার অন্ধকে তুমি ডাকবে, এ ভাই আয় আয়, চো 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 চো, তুই দুটো আমি দুটো, তুই দুটো আর আমি দুটো। তাহলে দেখো, এখানে মেন ভার্বও আছে, আর এখানে হেল্পিং ভার্বও আছে তো, আছে কি না? এখানে মেন ভার্বও কাজ করছে আর হেল্পিং ভার্বও কাজ করছে একসাথে। কখনো হেল্পিং ভার্ব একাই কাজ করে যখন মেন ভার্ব থাকে না, যখন দরকার হেল্পিং ভার্বের একাই দরকার তখন হেল্পিং ভার্ব একাই কাজ করে, যখন মেন ভার্বের একাই দরকার তখন মেন ভার্ব একাই কাজ করে, যখন হেল্পিং ভার্ব মেন ভার্ব দুজনেরই দরকার তখন দুজনে একসাথে কাজ করে। কারণ হেল্পিং ভার্ব একাই পারে না, কারণ মেন ভার্বও একাই পারে না, তখন দুজনকে একসাথে মিলেমিশে কাজ করতে হয়। এটাই তো সমাজ, ঠিক তো? আমরা 3 ধরনেরই পেলাম। এমন নয় যে হেল্পিং ভার্ব যখন বসে মেন ভার্ব বসে না, মেন ভার্ব যখন বসে হেল্পিং ভার্ব বসে না, এমন নয় বিষয়টা। হেল্পিং ভার্ব যখন একাই কাজ করতে পারে তখন হেল্পিং ভার্ব একাই বসে, যখন পারে ক্ষমতা থাকে, যখন মেন ভার্ব একাই বসে, যখন ক্ষমতা থাকে তখন মেন ভার্ব একাই কাজ করতে পারে, যখন দুজনেরই একার করা ক্ষমতা নেই তখন দুজনার একাত্রে বসে কাজটি করে, একসাথে বসে কাজটি করে, একসাথে মিলেমিশে কাজটি করে। ঠিক আছে, হেল্পিং ভার্ব মানে কি, এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি। হেল্পিং ভার্বের আরেকটা নাম কি, অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে দেখবে ঘরের যে বড় হয় তাকে সবাই ঘরে নাম ধরে ডাকেনি, ছোট হয় ছোট ও ছোটকা বলে ডাকে, বড় হয় বড়কা বলে ডাকে। ঠিক তো? তাহলে মনে রাখবে, ভার্ব হুইচ হেল্পস এ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ সেন্টেন্স আর কল্ড অক্সিলারি অর হেল্পিং ভার্ব। তাহলে কি একটা সেন্টেন্সে যেসব মেন ভার্বকে, বা একটা সেন্টেন্সে যদি মেন ভার্ব না থাকে তখন হেল্পিং ভার্ব ব্যবহার হয়,
তখন হেল্পিং ভার্ব ব্যবহার হয়, হেল্পিং ভার্ব ব্যবহার হয়ে বাক্যটাকে সম্পূর্ণ করে। তুমি যখন বাড়িতে নেই তখন তোমার ভাই এসে কাজটি, তোমার গ্রামের একটা কোনো বান্ধবী এসে কাজটি করে দিয়ে তোমাদেরকে উদ্ধার করলো, তোমাদেরকে সাহায্য করলো, করলো কি নাই? যখন তুমি বাড়িতে থাকবে তখন হেল্পিং ভার্বে কোনো দরকার নেই, তুমি নিজেই কাজটি করতে পারবে, ঠিক আছে? কিন্তু যখন ধরছো তোমার একার দ্বারা করা সম্ভব নয়, আরও দরকার, তখন হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুজনে মিলেমিশে কাজ করবে। যেমন সি ইজ সিঙ্গিং এ সং, সে গানটি গাইছে, সে গানটি গাইছে। হি সিঙ্গিং এ সং, এখানে ভালো করে দেখো, এখানে ইজটা কি? ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। ইজটা কি? ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। আচ্ছা, তোমাদেরকে তোমাদেরকে এর আগের বিষয়টা একটু জানানো হলো না, হেল্পিং ভার্ব কোনগুলো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি দেখাবো হেল্পিং ভার্ব কোনগুলো, মেন ভার্ব কোনগুলো, ঠিক আছে? এগুলো সব আমি কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? দেখো, তোমাদের আগামীকালকে নেক্সট ক্লাস আছে, ওকে? সেম টাইমে তোমরা কিন্তু জয়েন করবে। তাহলে দেখো, ইজটা হচ্ছে কি ভার্ব? ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর সিঙ্গিংটা কি? সিঙ্গিংটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? এখানে দেখো, হেল্পিং ভার্বের সাথে মেন ভার্বটা কিন্তু যুক্ত হয়ে গেল। হি ইজ সিঙ্গিং এ সং, সে গান গাইছে, সে গান গাইছে। বর্তমানকালে যদি তেছি থাকে তাহলে আইএনজি হয়, সে গাইছে, সে গান গাইছে। হি ইজ সিঙ্গিং এ সং, তাহলে দেখো সিঙ্গিং আগে ইজ বসেছে, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব বসেছে। মেন ভার্বকে আমরা এমভি বলে লিখতে পারি শর্টকাটে। তাহলে হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব বসেছে। হি ইজ ডুইং হার জব, সে করছে, সে তার কাজটা করছে। ডুইং মানে করাটা হচ্ছে একটা মেন ভার্ব। দেখো, ডুইং এর সাথে হেল্পিং ভার্ব বসেছে। দে আর ফেসিং মেনি প্রবলেম, তারা বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন হচ্ছে। ফেসিং মানে সম্মুখীন হওয়া বা ফেস করা, তাহলে তারা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আরটা হচ্ছে হেল্পিং ভার্ব বা বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, এর এগুলো সব মনে রাখবে, বি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলো আমি নেক্সট ক্লাসে যে নোটটা আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দে আর ফেসিং মেনি প্রবলেমস, তারা বিভিন্ন প্রবলেম ফেস করছে, ওকে? তাহলে আরটা হচ্ছে, দেখো এখানে হেল্পিং ভার্ব, আর ফেসিংটা হচ্ছে কি ভার্ব? মেন ভার্ব, ওকে? এখানে ইজ এবং আরটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর মেন ভার্ব কোনগুলো? সিং, ডু, ফেস, এগুলো সব কিন্তু মেন ভার্ব, ওকে? আচ্ছা, তোমরা বলো, তোমাদের আজকের ক্লাস থেকে যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলো। প্রবলেম নেই তো? নেই তো? এনিবডি এলস? ঠিক আছে, ক্লাসটা ঠিকঠাক লাগছে? আচ্ছা, ছেলেরা তো জানেই, মেয়েদের ক্ষেত্রে বলছি, ঠিকঠাক লাগছে তো? ঠিক আছে, এই ক্লাসটা দেখো, এন্টায়ার পুরো ক্লাসটা রেকর্ডিং হলো। যারা অল্প পরিমাণ বুঝতে পেরেছো তারা একবার ক্লাসটা রেকর্ডিং একটু দেখে নেবে, আমি গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে, তাহলে ক্লাসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, ওকে? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। সি ইউ টুমরো সেম টাইম, ওকে? গুড বাই।